বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর টানা অবরোধের মধ্যে বাংলাদেশ এবং এই মুহূর্তে হরতালের মধ্যে বাংলাদেশ শুক্রবার ভোর অবধি এই হরতাল চলবে। এরপরে আবার কখন থেকে হরতাল সেটির জন্য অবশ্য আজকে দিন দেখতে হবে, কিংবা নাও হতে পারে, আমাদের ঠিক জানা নেই। গত এক মাসেরও বেশি সময় ধরে একটা চরম অস্থিরতার মধ্য দিয়ে, উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে, নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে বাংলাদেশের জনজীবন চলছে এবং এর প্রভাব অর্থনীতি, সমাজ, শিক্ষা সহ সমাজের সকল ক্ষেত্রে পড়ছে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে পড়ছে। পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে নিয়ে আসবার চেষ্টা করা হয়েছে বলে নিয়ন্ত্রণে এসছে বলেও দাবি করা হয়েছে। ঢাকা পুলিশ কমিশনার ইতিমধ্যে বলেছেন ঢাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা গুলি করতে বাধ্য হচ্ছেন। সংবাদ মাধ্যমের ভূমিকার উপরে জোর দেওয়া হচ্ছে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে বার্ন ইউনিটে প্রধানমন্ত্রী গিয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলা থেকে, যারা গণমাধ্যমে বলছেন, বিরত থাকতে বলেছেন। তিনি বলছিলেন যে তার সময় সবচেয়ে বেশি টেলিভিশনের লাইসেন্স দেওয়া হচ্ছে, তাহলে যারা এই ধরনের সন্ত্রাস নাশকতা করছে বা এগুলোতে উস্কানি দিচ্ছে তাদের খবর কেন প্রচার করা হচ্ছে। প্রধানমন্ত্রী গতকাল অপরাহ্নে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন যে বিভিন্ন টক শোতে যারা উস্কানি দিচ্ছেন, প্ররোচনা দিচ্ছেন বা এই ধরনের ঘটনাবলী, নেতিবাচক ঘটনাবলীকে যারা উৎসাহিত করছেন তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে। এবং বিভিন্ন গণমাধ্যমে খবরাখবর অনেকটা নিয়ন্ত্রিত বলে কেউ কেউ অভিযোগ করছেন, যারা বিরোধী পক্ষে আন্দোলনের রয়েছেন তারা অভিযোগ করছেন। সব মিলিয়ে একটা চরম অনিশ্চয়তার মধ্যে কাটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলা হলেও শেষ পর্যন্ত এটি কিভাবে নিয়ন্ত্রণে আনা যাবে বা আদৌ নিয়ন্ত্রিত হবে কিনা, বা আপাত স্থিমিত হলে এটি আবারও এই ধরনের পরিস্থিতি মোকাবেলা বাংলাদেশকে করতে হবে কিনা, সেটি নিয়ে এখনো পর্যন্ত অনেকের মধ্যেই সংশয় রয়েছে। কেউ কেউ সংলাপ সমঝোতার কথা বলছেন, আবার সরকারের মধ্য থেকে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে কোনো ধরনের সংলাপ বা সমঝোতা নয়, এই ধরনের ঘটনাবলীর সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের সঙ্গে নয়। ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন গতকাল বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং সেখানেও তিনি যে অস্থিরতার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেটি সকল পক্ষকে মিলে এই সময়টা কাটিয়ে ওঠা বা উত্তরণের পথ বের করবার জন্য অনুরোধ জানিয়েছেন। এই হচ্ছে দেশের সর্বশেষ অবস্থা। আর এই অবস্থা নিয়ে কথা বলবার জন্য আমার আজকে যারা অতিথি জন্য তাদের সঙ্গে পরিচিত হই, আমার একেবারে বাইরে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। তারপরে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আব্দুল মান্নান। এবং এই দুজনের বিপরীতে, যদিও দুজনের টেবিলের দু প্রান্তে বসবার কথা, কিন্তু এই দুজন একসঙ্গে বসছেন। একদিকে রাজনীতিবিদ হিসেবে এবং তাদের উল্টো দিকে আছেন কাউন্সিলিং সাইকোলজিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মেহতাব খানম। বুঝতেই পাচ্ছেন যে একদিকে রাজনীতিক, অন্যদিকে একজন সাইকোলজিস্ট। তার কাছ থেকে আমরা যেটি শুনবার চেষ্টা করব, তাকে আমন্ত্রণ জানানো এই কারণে যে সংকট আজকে বাংলাদেশে তৈরি হয়েছে, সেই সংকট কাদের জন্যে? সেটি কি আওয়ামী লীগের জন্যে, নাকি বিএনপির জন্য, বা অন্য কারোর জন্য? এক কথা সবাই একমত হবেন যে এই সংকটের কারণ হচ্ছেন রাজনীতিকরা। সেটি সরকার পক্ষ হোক কিংবা বিরোধী পক্ষ হোক অথবা দুপক্ষ মিলেই হোক। রাজনীতিবিদরা কেন এই সংকট তৈরি করলেন, তাদের মনস্তত্ত্ব কি বলে, সেটি ওনার কাছে আমরা বোঝার চেষ্টা করব এবং একই সঙ্গে বোঝার চেষ্টা করব যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, সেই সংকটে বাংলাদেশের সাধারণ নাগরিক যারা আমরা, তাদের মনস্তত্ত্বের উপরে, মানসিকতার উপরে, মানসিক স্বাস্থ্যের উপরে এর কি প্রভাব পড়ছে। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। আপনাদের সবার কাছে আমার যে প্রশ্ন এখন, যে আগুন একদিকে, অন্যদিকে ক্রস ফায়ার এবং অসংখ্য মানুষের মৃত্যু এবং বাংলাদেশের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা সেক্টর এখন হুমকির মুখে। সো প্রশ্ন হচ্ছে যে কেউ কি কেয়ার করছেন বিষয়টাতে? মেজর আখতারুজ্জামান শুরু করবেন। এবং দর্শক জানিয়ে রাখি যে সাধারণত আমার বায়ে ক্ষমতাসীন দলের যারা বা সমর্থনপুষ্ট যারা, তারা বসেন। মাঝে মধ্যে ব্যতিক্রম হয় যখন সেরকম কোনো সুযোগ থাকে না বা ক্ষমতাসীন দলের কেউ না থাকেন। আজকে শুরুটা প্রফেসর মান্নানকে দিয়ে শুরু করবার কথা, কিন্তু তিনি নিজে চাইছেন যে মেজর আখতারুজ্জামান শুরু করুক। এটি কোনো ইতিবাচক দিক কিনা আমার ঠিক জানা নেই। মেজর আখতারুজ্জামান, ধন্যবাদ। সূচনা বক্তব্য 3 মিনিটের বেশি করতে পারেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিশেষ করে আমার মান্নান ভাইকে, যে উনি রিয়েলাইজ করতে পেরেছেন যে ওনার অবস্থানে থাকাটা বোধহয় নড়বড়ে হয়ে গেছে, কাজে পরিবর্তন বোধ অত্যাসন্ন। তাই উনি হয়তো আজকে টেস্ট করে দেখলেন যে পরিবর্তনটা করলে কি হয়। আসলে বিষয়টি তাই, কিন্তু এটি সরকার কিন্তু আজকে 1 মাস 4 দিন ধরে, প্রায় 1 মাস 5 দিন ধরে কাজ হচ্ছে না। এবং আপনি বলেছেন
যে ঢাকা মহানগরের পুলিশ প্রধান বলেছেন তারা ঢাকা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। আমার অনেক সময় মনে হয় যে পাকিস্তান আমলে ৭১ যুদ্ধের সময় শুনতাম যে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, রাউফ ফরমান আলী, তারপরে টিক্কা খান, তারা বলতো এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। আমরা নতুন সুর শুনতে পাচ্ছি, নতুন ইহা খানদের, টিক্কা খানদের, ফরমান আলী খানদের কথা শুনতে পাচ্ছি যে পুলিশ কর্মকর্তারা আজকে বলছেন যে সবকিছু কন্ট্রোল। কিন্তু তারপরেও আমরা হাইকোর্টে গেলে বিচার পাচ্ছি না, কারণ হাইকোর্ট বন্ধ। তারপরেও কিন্তু আগামীকালকে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার পরীক্ষা হওয়ার কথা, সেই পরীক্ষাটা হচ্ছে না। যদি সবকিছু নিয়ন্ত্রণে থাকে তাহলে আমি ওই পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসা করছি কেন বৃহস্পতিবারে পরীক্ষাটা হলো না? কেন আপনি সেখানে মিথ্যাচার করছেন? আপনাদের চাকরি বাঁচানোর জন্য, আপনাদের পদ পদবীর জন্য আর কত মিথ্যাশ্বাস জনগণকে দিবেন? আপনাদের এই সমস্ত আচরণের কারণে আজকে আমরা ভয়ের মধ্যে, ভীতির মধ্যে বাস করছি। আজকে সারা বাংলাদেশের মানুষ ভয়ের মধ্যে আছে। রাষ্ট্রের দায়িত্ব ছিল সেই ভয় মানুষ থেকে দূর করে নেওয়া। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক, যেখানে একটি সরকার জাতীয় পরীক্ষা সময় মতো অনুষ্ঠিত করতে পারছে না, সেখানে ঢাকা মহানগরের পুলিশ প্রধান টেলিভিশনে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন যে সবকিছু নাকি নিয়ন্ত্রণে চলে আসছে, সবকিছু অবস্থা ভালো। অথচ আজকে এসএসসি পরীক্ষা হলো না। এটি হলো বাস্তবতা। মাননীয় প্রধানমন্ত্রী উনি যা বলেন তাই তো আইন, তাই তো অভিলাষ। কিন্তু উনি যে শপথটা নিয়েছেন সংবিধানের যে ধারাতে, সেখানে উনি বলেছেন উনি কোনো কাজ রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে করবেন না। তিনি আজকে যা বাণী বলেছেন বা গতকাল সকালে যে বাণী বলেছেন, তাতে তো দেখা যাচ্ছে তার রাগ, অনুরাগ, বিরাগ তিনটেই আছে। তাহলে কি আমি বলতে পারি না মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি আপনার জায়গায় ঠিক আছেন? আপনি কি আপনার দায়িত্বটি যে সংবিধানের কথা বারবার বলছেন সেই সংবিধানের মোতাবেক পালন করছেন? আপনি জানি আপনার কাছে আমরা বন্দুক কিনে দিয়েছি, গুলি কিনে দিয়েছি, আপনাকে অনেক অস্ত্র দিয়েছি, আমরা জানি আপনি আমাদের ক্রস ফায়ারে ফেলতে পারেন। কিন্তু মনে রাখেন, আমার বয়স এখন ৬৪ চলছে। আমি যদি হতে পারি নতুন করে আবার একজন সরকারের ক্রস ফায়ারের শিকার, আমি নিজেকে ধন্য মনে করি। ধন্যবাদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? সমস্ত বেদনা এবং কষ্টের ভেতরে ২১শে ফেব্রুয়ারি সেই সময়ে যারা শহীদ হয়েছিলেন তাদের পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মহান মুক্তিযুদ্ধ, জাতির জনক মনে হয়েছিল। আমরা যখন মুক্তিযুদ্ধ করেছিলাম, বারুদের গন্ধে দেশ ভরপুর হয়ে গেছিল, ভরেছিল। মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতা লাভের অর্জনের পরে আমার ধারণা ছিল আমাদের নাকি আর কখনো বারুদের গন্ধ আসবে না, মানুষ কখনো পুড়ে মরবে না, অন্যায়ভাবে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু আক্তার সাহেব আনন্দিত হয়েছেন বলেই মনে হলো। তিনি বলছেন পুলিশ কন্ট্রোল করতে পারছে না। কেউ তো কাউকে কন্ট্রোল করার জন্য, আমরা তো মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা তো নিজেরাই আমাদের দেশকে নিজের মতো করে নির্মাণ করবার জন্য মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। পুলিশ কমিশনার কি বললেন আর না বললেন, সেটাই কি সবচেয়ে বড় কথা হলো? আমরা যারা দায়িত্বশীল লোক বলে মনে করি, নগর জীবনের যারা অধিকার অর্জন করেছি, রাজনীতির সম্মানে যারা সম্মানিত হয়েছি, উনি শুধু রাজনীতির সম্মানে না, উনি একজন সৈনিক, একজন বীর সৈনিক, সেই সম্মানে সম্মানিত হয়েছেন। কিন্তু উনি একটি প্রতিপক্ষের মতো কথা বলছেন। আমি কোনো প্রতিপক্ষের কথা বলতে আসিনি, কারণ সন্তান আমার, আমি মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধের ফসল আমার দেশ, আমার স্বাধীনতা, আমার জাতীয় সঙ্গীত, আমার পতাকা, আমার ২১শে ফেব্রুয়ারি, আমার তৃতীয় মাত্রা, আমার চ্যানেল আই, আমার সব, আমার জিল্লুর। সেই জন্য আমি মুজিবনগরবাসীর পক্ষ থেকে এই শুভ দিনে, শুভ মাসে, এবং বসন্ত প্রায় নক করছে, ভ্যালেন্টাইন ডে এসে গেছে, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি বলছি এইভাবে দেশকে চলতে দেওয়া যায় না। এবং কি এর নিয়ন্ত্রক?
কে দেশকে এই 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 মানুষকে পুড়িয়ে মারছে, এই কে বার্নিং নিটে এই আমাদের হতভাগ্য মানুষগুলো, আমি হতভাগ্য বলবো যে আমি পুড়িনি, সে পুড়েছে সেজন্য বলবো, সেখানে যাচ্ছে সেজন্য আমার কষ্ট হয়। আমি কাউকে দোষ দিতে চাই না, শুধু দোষ দিতে চাই যে যারা শুধু মসনদে বসার জন্য সমস্ত কিছু ভুলে গিয়ে এখন কিছু কিছু কথা এসেছে যে সংলাপ করতে হবে। সংলাপ তো নিশ্চয়ই করতে হবে, কিন্তু কার সঙ্গে সংলাপ হবে? রাজার সঙ্গে রাজার সংলাপ হয়, গণতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের সংলাপ হয়, শিক্ষার সঙ্গে শিক্ষার সঙ্গে। আবার আসবো আপনার কাছে, আমি আবার আসবো প্রফেসর মেহতাব খানম। হ্যাঁ, আমি ভ্যালেন্টাইন ডে সূত্র ধরে বলতে চাচ্ছি যে ওটা তো একটা ভালোবাসার দিবস, তাই না? আমরা ভালোবাসাটা শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসা না, আমরা সবাইকে ভালোবাসবো, সেটা একটা বিশেষ দিবস পালন করা হয়। কিন্তু আমরা খুব খুশি হতাম যদি ভালোবাসা দিবসটাকে সামনে রেখে আমরা দেখতাম যে আমাদের দুজন খুব খুব গুরুত্বপূর্ণ দুটো ব্যক্তিত্ব আমাদের দেশে, যারা নেতৃত্ব দিয়ে এসেছেন এতদিন এবং যারা মানে অনেক সময় আমাদের মনে হয়েছে বোধহয় মুখোমুখি হবেন, হয়তো কথা বলবেন, এরকম একটা দিবসকে সামনে করে আমরা যদি দেখতে পারতাম যে তারা হাত মেলাচ্ছেন, তারা দুজনের চোখে চোখ রেখেছেন, ভালোবাসার কিছু দেখতে পেতাম তাদের মধ্যে। কিন্তু সেটা বোধহয় আমরা মানে স্বপ্নই দেখছি, আমাদের স্বপ্ন রয়ে যাবে সারা জীবন। আমার মনে হয়, আমি যদি সাইকোলজিক্যালি ব্যাখ্যা করতে চাই, আমার মনে হয় দুজনেই আমাদের দুজন নেত্রী, যারা বিভিন্ন সময় আমাদের নেতৃত্ব দিয়ে এসেছেন, বিভিন্ন সময়ে যে ঘটনাগুলো আমরা দেখেছি বাংলাদেশে ঘটে যাওয়া, তারা কিন্তু প্রচন্ড ঘৃণা, রাগ, ক্ষোভ এবং দুঃখ জমিয়েছেন নিজেদের মধ্যে। এবং এই দুঃখ, রাগ, ক্ষোভ তাদের কিন্তু প্রায় আমরা তাদের আচরণে, তাদের ভাষায় আমরা দেখতে পাচ্ছি। তো যখন মানুষের মনে আগুন ধরে যায়, তখন সেই আগুন কিন্তু কোনো না কোনো দিন ছড়িয়ে পড়ে। আমরা কিন্তু সেই আগুনই এখন দেখছি, এবং সেই আগুনে কারা পুড়ছে? তাদের ভেতরে যে আগুন জমেছে এতদিন ধরে, তাদের যে ক্ষোভ, ঘৃণা জমেছে, সেগুলোর বহিঃপ্রকাশ কি আজকে হচ্ছে? আমি কিন্তু সেই প্রশ্নটা করছি একজন মনোবিশ্লেষক হিসাবে, যে সেই আগুনটা কি সারা দেশে ছড়িয়ে পড়লো? তাদের ভেতরের আগুন কি বেরিয়ে এসে সব মানুষকে পুড়িয়ে মারছে? আমি কিন্তু সেরকম একটা মানে আমার ভেতর সেই জিনিসটা কাজ করছে, এবং আমার ভেতরে ভীষণ তোলপাড় হয় যে আমাদের কি মানবিক গুণাবলীগুলো হারিয়ে যাচ্ছে? আমরা শুধুই মানুষ হিসেবে আমাদের নাম থাকবে, চোখ, মুখ, হাত পা থাকবে, কিন্তু আমাদের মধ্যে কোনো কম্প্যাশন, কোনো লাভ, কোনো ফরগিভনেস, কোনো আন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাগুলো কি কখনো আমরা দেখতে পাবো না? আমার মনে হচ্ছে অ্যাজ এ নেশন আমরা বোধহয় এগুলো হারিয়ে ফেলছি, এবং এটা অত্যন্ত দুঃখের ব্যাপার একটা দেশের জন্য, যে একটা দেশের মানুষের মধ্যে থেকে যখন মানবিক গুণাবলীগুলো হারিয়ে যায়, মনুষ্যত্বগুলো হারিয়ে যায়, মানুষ শুধু ক্ষমতার জন্য ক্ষমতার পেছনে ছোটে, আর কিছু চিন্তা করে না, মানুষের প্রতি মানুষের কোনো ভালোবাসা থাকে না। যেই জনগণের হাত ধরে তারা সিংহাসনে বসছেন, সেই জনগণকে যখন তারা পেছনে ফেলে তাদের নিজস্ব রাগ, ক্ষোভের কথা চিন্তা করেন, তখন সেই রাগের বহিঃপ্রকাশের ফলে আমরা কিন্তু জনগণরা পুড়ে মরছি। আমার কাছে সেভাবে লাগছে জিনিস। যেটা বললেন, আসলে ভালোবাসায় ক্ষমতা, ভালোবাসায় শক্তি। বন্দুকের নল ভালোবাসার কাছে কিছু না, সেটা আপনি ভালো করেই বললেন। আমরা এই ভালোবাসা দুই মহিলাকে এক পাল্লায় মাপলে হবে না, কারণ একজন পোড়াচ্ছেন, একজন নিবাচ্ছেন, একজন জ্বালাচ্ছেন, আর একজন শান্তির ললিত বাণী ছড়িয়ে দিচ্ছেন, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাছে, মানুষের মধ্যে যাচ্ছেন। তফাৎ এখানে রয়ে গেছে। একজন সন্তান হারা হচ্ছেন, সেই সন্তান হারার কে শোক জানাবার জন্য গিয়ে এই দেশের শুধু তিনি প্রধানমন্ত্রী নন, তিনি জাতির পিতার কন্যা শেখ হাসিনা তালা খোলা পেলেন না, তিনি চলে এলেন। পরে তাদের কেউ কোনো মওদুদ সাহেবের মতো লোক সেখানে কিছু বললেন। ফলে আমি বিনয়ের সঙ্গে আপনাকে বলবো যে ভালোবাসা শেখ হাসিনার প্রচুর, দেবার নেবার লোক বাংলায় আছে, কিন্তু ওই যে আপনি বললেন যে জীবনে অল্প থেকে ওই যে নিজের জীবনের যে বঞ্চনা, যে কষ্টটা, সেই কষ্টটা থেকেই এই আগুনটা ছড়িয়ে যায়, এবং এই আগুন নিজের আগুনে অন্যে পড়ে। এখন এই কথায়, আপনার কথায় আমি যদি যাই,
তাহলে আমাকে যেতে হবে তার পারিবারিক জীবনেও শান্তি ছিল না, যে শান্তিটা বঙ্গবন্ধু এনে দিয়েছিলেন। ফলে এই যে অশান্তির যে দাবানল, সেই নলটাই হয়তো ছড়ে যাচ্ছে। এবং এখন কেউ কেউ বলছেন যে লন্ডনের হাওয়া ভবন, ওই হরকাতুল জেহাদ, ওরা আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে এবং তারাই আমাদের এই যে অগণিত মানুষকে এবং আমাদের অর্থনীতি নিশ্চল হয়ে যাচ্ছে। উনি বলেছেন পরীক্ষা দিতে পারেনি। এই পরীক্ষা তো এই ছেলে এই মেয়ে, 15 লক্ষ ছেলে মেয়ে কি বলবে আমাদেরকে দোষারোপ করবে না, বলবে না? অ্যাজ নেশন আমাদের সকলকে, যার দোষী হোক যেভাবেই হোক, সকলকে বলবে যে আমরা এমনই, আমাদের বোধ এবং বিবেচনা এতই ত্রুটিপূর্ণ ছিল যে পরীক্ষা হতে আমরা দেইনি। এই যে বঞ্চনা নিয়ে আমরা পৃথিবীর থেকে চলে যাব, এই বঞ্চনার থেকে সমগ্র জাতিকে রক্ষা করবার জন্য আমাদের সর্বপ্রথম দরকার হচ্ছে যেভাবে মানে আনডিক্লেয়ার যুদ্ধ চলছে, তার থেকে জাতিকে, দেশকে, ভাষাকে, সংস্কৃতিকে রক্ষা করতে হবে। এই জন্য যা করার দরকার তাই করতে হবে। এবং শেখ হাসিনা আপনাকে একটু বিনীতভাবে একটা প্রশ্ন করি, যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যে মানুষগুলো বন্দুক যুদ্ধে মারা যাচ্ছে, এখানে অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছে, ওদের ব্যাপারে কিছু বলেন? আপনি দেখবেন যুদ্ধক্ষেত্রে সবসময়, যুদ্ধ যখন হয় সবসময়ের জন্য সৈনিকরা মারা যায় না, জনগণও মারা যায়। এবং মানবতার কথা আপনাদের মন কাঁদে না? আমাদের মন কাঁদলেও বৃহত্তর স্বার্থের জন্য মন তো কাঁদেই, মন কাঁদে বলেই তো কান্নার কথা বলছি। বাট প্রফেসর মান্নান, আপনি যদি এটিকে যুদ্ধ হিসেবে বিবেচনা করেন, তাহলে যারা ওই যে পেট্রোল বোমা ছুটছে তারাও তো এটি যুদ্ধ হিসেবে নিয়েছে, তো সেখানে নিরীহ মানুষ গেলে আর্তিটা থাকে কেন? একটা হচ্ছে তারা যুদ্ধ আনডিক্লেয়ার যুদ্ধ ঘোষণা করেছে, আর আমরা যুদ্ধ থেকে জাতিকে রক্ষা করবার জন্য চেষ্টা করছি। আমরা আক্রান্ত হয়েছি, দেশবাসী আক্রান্ত হয়েছে। আর আপনি যেটা বলছেন যে আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে বা শার্লি পত্রিকার ওদেরকে যখন আপনার বিনা বিচারে গুলি করে হত্যা করা হলো, তখনও আপনি মানবতার কথা বলেছেন, নিশ্চয়ই বলেছেন। আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে গুলি করতে গেল, তাকে যে হত্যা করা হলো বিনা বিচারে, সেটাও বলেছেন। কিন্তু শুধু কি বাংলাদেশে আওয়ামী লীগ যখন কিছু করে তখনই মানবতা লঙ্ঘিত হয়? আর কোন সময় মানবতা লঙ্ঘিত হয় না? এটা জাস্টিফাইড হয় না কোনোভাবেই। জাস্টিফাইড তো আপনার এটা আপনি যে পরিভাষা শিক্ষা দেন, সেই পরিভাষার সঙ্গে জীবনের বাস্তবতার পরিপূর্ণ মিল হবে, এটা হবে না কখনো। কারণ এই অভিজ্ঞতা নিয়ে আবার আপনার ওই বই আবার লেখা হবে, অভিজ্ঞতা নিয়ে লেখা হবে। এখন যেটা আপনার লেখা আছে সেটার সঙ্গে মেজর আখতারুজ্জামানের কথা শুনে আসি। মেজর আখতারুজ্জামান, আসলে আমি যেভাবে জিনিসটা শুরু করতে যাচ্ছিলাম বা যে কথাগুলো বলতে যাচ্ছিলাম, প্রফেসর মেহতাবের বলার পরে আমি একটা ক্ষান্ত হয়ে গেছি। উনি যেভাবে আমাদের দোষারোপ করেছেন, আমি 100% সত্য। সেই দোষারোপটি আসলে আমরা এর পক্ষে কি বলবো? আসল ঘটনা ঠিক, তাদের মধ্যে ঘৃণা, রাগ, দুঃখ, কষ্ট এত বেশি, তাদের মধ্যে ব্যক্তিগত অমিল এত বেশি, এত বিপরীত মুখী, সেটা আমরা চেষ্টা করেছি, বহুকাল চেষ্টা করতে গিয়ে আমি 4 বার বহিষ্কার হয়েছি দল থেকে, কিন্তু পারি নাই। কিন্তু আবার এগুলোকে আমাদের সমর্থন হচ্ছে, কারণ আমরা ব্যক্তি হিসাবে কোথাও দাঁড়ানোর জায়গা নেই, কারণ আমরা রাজনীতি করি, আমাদের দল দরকার, দলও থাকতে হবে। আর দল পরিবর্তন করাটা রাজনৈতিক সুচরিত্র লক্ষণ নয়। আমি একটা বিশ্বাসকে পরিবর্তন করতে পারি না, আমি বিশ্বাসটা ছেড়ে দিতে পারি না। আমি বিশ্বাস থেকে বাদ হয়ে গেলে আমি চুপ হয়ে থাকতে পারি, কিন্তু আমি বলতে পারি না আমার গতকালকের বিশ্বাস আজকের বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে। কারণ আমার বিশ্বাস আস্থার উপর নির্ভর করতে মানুষ আমাদের অনুসারী হবে। আজকের চরম বাস্তবতা হলো বাংলাদেশের মানুষ দুইটি ভাবে বিভক্ত হয়ে গেছে। বিশেষ করে সাধারণ মানুষ, আমরা যারা কথা বলি, আমরা যারা যুক্তি তর্কতে কথা বলি, তারা হয়তো অনেক সময় যুক্তির কাছে আমরা হার মানি, যুক্তির কারণে হয়তো অনেকে মেনে নেই না। কিন্তু সাধারণ মানুষ সে জানে তার একদিকে হাসিনা, একদিকে খালেদা জিয়া, এই দুই নেত্রীর বাইরে তারা অন্য কাউকে মানতে রাজি না। বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী এই দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে। আমার ভাই কখনো আমাদের বলছেন, কখনো আমরা বলছেন, আমাদের পরীক্ষা দিতে দেই না বলছেন। তার মানে পরীক্ষা দেই নাই, পরীক্ষা দিতে পারি নাই, আমাদেরকে খারাপ বলবে, আমাদের বলছেন। কিন্তু সে আমাদেরকে বলতে উনি আবার বুঝাচ্ছেন অন্য কিছু।
আমাদের কিন্তু আমাদের প্রতিবার বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে। 47 সনের আগে ছিলাম আমরা এক ধরনের আমাদের, সে 47 সনে আমাদেরটা ছোট হয়ে গেছে। আমরা আমাদের বলতে যেটা ছিল 47 সনে আমাদেরটা ছোট হয়ে গেছে। সে 47 সন থেকে 71 পর্যন্ত আমাদের আরেকটা আমাদের ছিল, সেই আমাদেরটা আমাদের আবার ছোট হয়ে গেছে 71 সনে এসে। এখন আমরা এই 2015 সনে এসে আমাদের বলতে এখন মনে হচ্ছে আমাদের বলতে একটা রাজনৈতিক দলের আমাদের, এর বাইরে মনে আমাদের কেউ নাই, আমরা আরো ছোট হয়ে যাচ্ছি। আবার যখন আমি মুসলমান হিসেবে কথা বলি তখন আমাদের বলতে কিন্তু যে বিশাল একটা আমার ব্যাপকতা বৃদ্ধি পায়, সেটাও যেন ধর্মনিরপেক্ষতা কোথায় যে হোঁচট খায়, সেটাকে বিখণ্ডিত করার বা ক্ষুদ্রায়িত করার একটা চেষ্টা করা হয়। আসলে ঘৃণা, রাগ, ক্ষোভ, দুঃখ থাকা উচিত নয় বলে তো আমার সংবিধানে লেখা হয়েছে। এবং যারা দেশের নেতা হন, মন্ত্রী হন, চিফ জাস্টিস হন, যারা শপথ নেন, সেই শপথের মধ্যে একটি ধারা পরিষ্কার করে রাখা হয়েছে, যেটা কোনো আগের বা পরের নয়, একটা স্পষ্ট লাইন আছে খ, সেটা হচ্ছে আমি কোনো রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী কাজ করব না। এখন আমার প্রফেসর সাহেব যদি বলে আমি রেগে গেছি, আমার মধ্যে ক্ষোভ আছে, আমার মধ্যে দুঃখ আছে, তাহলে কেউ সরাসরি যদি নাও বলেন তাহলে তো এটি দাঁড়াচ্ছে যে আমি আমার শপথ ভঙ্গ করছি। এটা যিনি করে থাকেন, সাধারণভাবে রাজনীতিতে যারা সরকার হয়, ক্ষমতা যায়, তারা জাতীয় নেতৃত্ব, আর যখন ক্ষমতায় থাকে না তখন তারা দলীয় নেতৃত্ব থাকে। বর্তমানে আমাদের বলতে আমি বুঝি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ারও প্রধানমন্ত্রী, এবং সবারই প্রধানমন্ত্রী। কাজে তিনি আমাদেরকে বোঝাবেন, আমাদেরকে সান্ত্বনা দিবেন, আমাদেরকে প্রবোধ দিবেন। উনি আজকে বার্ন ইউনিটে গিয়েছিলেন সকালবেলা, এটা ভালো কাজ করেছেন। উনি সেখানে দেখে আসছেন, প্রধানমন্ত্রী নিজে চোখে দেখে আসছেন, উনি ওই বার্ন ইউনিটের কষ্টটা, দুঃখটা বুঝতে পারবেন। এবং আমি মনে হয় যে উনি যদি কখনো বিরোধী দলে যান আগামীতে, তাহলে হয়তো উনি ওনার রাজনীতি থেকে বার্ন হওয়ার মতো, মানুষকে পুরানোর মতো জায়গা থেকে সরে আসবেন, যেখান থেকে আমরা সরে আসার চেষ্টা করছি অনেকবার। আমি একটা কথা এখানে বলতে চাই, বলতে চাই, সেটা হচ্ছে এই যে আপনি বললেন ক্রস ফায়ার এন্ড দিস, এটা তো দুটো ডাইমেনশন আছে। আপনার এই দুটো ডাইমেনশন বুঝতে হবে। পশ্চিমা বিশ্বের ক্রস ফায়ার একরকম, আমার দেশের ক্রস ফায়ার একরকম। আমাদের দেশের আইন আদালত অত্যন্ত প্রলম্বিত, বিচার এখানে ডিলের নামে ডিনাই হয়। আমরা সত্যিকার অপরাধীকে আমরা শাস্তি দিতে পারি না। এখানে আমাদের একটা দক্ষ বাহিনী গড়ে তোলা প্রয়োজন ছিল, যার জন্য আমরা র্যাব তৈরি করেছিলাম। এবং আমরা র্যাব তৈরি করেছি এই জন্য যে এই সমস্ত যে আইনের কারণে যারা মাপ পেয়ে যাচ্ছে, আইনের মার পেছে বা আইনের ফকর দিয়ে বেরিয়ে যাচ্ছে এই সমস্ত ক্রিমিনাল অপরাধীরা, এবং যারা সমাজে সুযোগ পেলে যারা বিভিন্ন সময় অশান্ত করার চেষ্টা করে, তাদেরকে আইনের কাঠগড়া না নিয়ে অন্তত পক্ষে, কারণ আইনের দিয়ে যদি ফাঁসি দিতে হয় তাহলে সেই ফাঁসি তো একজন বিচারক দিবেন, মানুষই দিবেন। সেই মানুষটা যদি আমার র্যাবের দায়িত্ব দিই, তাহলে সেই ক্রস ফায়ারটা যদি আপনি মানবিক বলেন আপা, তাহলে কিন্তু রাষ্ট্র বা এই আমাদের অতীতে বিশ্ব চালানো কঠিন হয়ে যাবে। কারণ এই জিনিসটা আমি অনুরোধ করবো আপনাদের একটু খেয়াল রাখতে, যে আমরা মানবাধিকার লঙ্ঘন করবো না, কিন্তু মানব অধিকারের নামে আমরা দানবদের রক্ষা করবো না। মানান কি আর কিছু যোগ করবেন? মিনিট খানেক, কারণ উনি মিনিট খানেক বেশি বলেছেন। উনি বলে দেওয়ার পরে আমাকে দেবেন। হ্যাঁ, আমি যে কোনটা ফেলে কোনটা বলবো বুঝতে পারছি না। আপনি পরীক্ষার কথা বলেছেন, পরীক্ষাতে আমি যেটা বলবো আপনি বলবেন, মানে আপনি তো দুই নেত্রীর মনস্তত্ত্ব নিয়ে কিছুটা বললেন, ওনাদের রাগ দুঃখ খুব অ্যাজ এ হোল আমাদের পলিটিশিয়ানদের এখানে তো বসেই দুজনের বক্তব্য আপনি শুনছেন, এবং আমরা বক্তৃতা বিবৃতি নিয়মিতই শুনছি, টেলিভিশনে দেখতেও পাচ্ছি। সব মিলিয়ে তাদের মনস্তত্ত্বটা একটু বোঝা দরকার। মানে সব প্রশংসা, কৃতিত্ব, দায় দুজনকে কেন বহন করতে হচ্ছে? দুজনকে বহন করতে হচ্ছে এই জন্যই যে আমরা তো ইতিহাস তো আমাদেরকে তাই বলে। আমরা যে 71 থেকে আজকে আমরা 2015-তে পৌঁছেছি, আমরা আসলে কি দেখেছি? আমরা কিন্তু দেখেছি যখন যে মানে আমি ক্ষমতা কথাটা বলতে আমার খুব কষ্ট হয়, আমি বলতে চাই যখন যে দায়িত্ব ছিলেন। প্লিজ আমরা সবাই যদি আমাদের ডিকশনারি থেকে একটু বাদ দিতে পারতাম ক্ষমতাটা। যখন যিনি সেবা করার সুযোগ পেয়েছেন, সেবা আমি বলেছিলাম একটা জায়গাতে, কিন্তু সেটা গৃহীত হয়নি। ঠিক আছে, আমি আরেকটু উপরে গিয়ে বলি যে যখন যে দায়িত্বে ছিলেন, তো সেই দায়িত্ব যখন তারা নিয়ে নেন তখন তারা কিন্তু একদম ভুলে যান সবকিছু। তো সেই জন্য তখন তারা যে সমস্ত ঘটনাগুলো ঘটান, আমি আবার দুজনের মনস্তত্ত্বের মধ্যে যাচ্ছি, একটুখানি কথা বলবো। জি বলেন। আমি প্রথমে আপনাকে বলেছি
যে দুজনকে যখন আপনি একই পাল্লায় মাপবেন, সেটা তো আপনার মতামত, সেটা তো সবার মতামত না। আপনি যেমন আমাকে প্রশ্ন করেছেন, আমিও সেভাবে বলছি যে আপনি কি মনে করেন যে শেখ হাসিনা এবং বেগম জিয়া একই পাল্লা দিয়ে মাপলে দুজন একই হবে? আমরা তো তাদের মাপার চেষ্টা করছি না। আমরা কেমন ছিলাম, আমরা সেই সময়গুলোতে কেমন ছিলাম করতে হবে আপনাকে, তো আপনার জাতির বিবেকে আপনি তো আপনাকে বলতে হবে। আমার বিবেক থেকে এই দায়িত্ব, এই যে আমি আপনাকে একটু বলি, আমার বিবেক থেকে কিছু কথা বলি। আমি একটা লাইন বলে দিই, আপনি তখন উত্তর দেন। আজকের এই ক্ষতির জন্য আপনাকে কাউকে কাউকে দায়িত্ব নির্ধারণ করতে হবে, যেই কারণে আইদার শেখ হাসিনা অর বেগম জিয়া, তার জন্য এই ক্ষতিটা হচ্ছে। আপনাকে তো একটা জায়গায় আমি একটু আপনাকে আমার ব্যক্তিগত প্র্যাকটিসের জায়গা থেকে একটু বলবো যে আমার কাছে আমার গৃহের বিবাদ যেগুলো হয়, গৃহের অভ্যন্তরে যেগুলো বিবাদ হয়, আমার কাছে সেই বিবাদগুলোর জন্য মানুষ আসে এবং তখন আমি বোঝার চেষ্টা করি যে কি জন্য বিবাদটা হচ্ছে। আমরা কিন্তু বলি না বাবা এখানে মূল ভূমিকায় আছেন বা মা এখানে মূল ভূমিকায় আছেন। হয়তো একটা টিনেজ বাচ্চাকে নিয়ে এসছে এবং তাকে নানান ভাবে চেষ্টা করেছে তারা ঠিক পথে আনতে পারেনি। আমার সামনে এসে বসিয়ে দিয়ে বলা হয় আপনি ওকে ঠিক করেন। আমরা দুজন অনেক চেষ্টা করেছি, বাবা মা মিলে, ভাই বোন মিলে, ব্যর্থ হয়েছি, আপনি এবার ওকে ঠিক করেন। এখন আমি কিন্তু বাবার দোষ আর মায়ের দোষ খুঁজতে যাই না কখনো। আমরা যারা প্র্যাকটিস করছি, আমরা একদম ট্রেনিং নিয়ে প্র্যাকটিস করছি, আমরা কখনোই বলবো না যে বাবাকে যে আপনি দোষ করেছেন বা আপনি দোষ করেছেন। আমরা বোঝার চেষ্টা করি ডাইনামিক্স গুলো, ফ্যামিলির ডাইনামিক্স গুলো কিভাবে কাজ করছে, কে কিভাবে তার ফ্রাস্ট্রেশন গুলো, তার দুঃখগুলো, তার হতাশাগুলো আরেকজনের উপরে ঢেলে দিচ্ছেন। বাবা হয়তো মায়ের সাথে সেরকম কিছু করছেন, মা হয়তো বাবার সাথে সেরকম কিছু করছেন, কাউকে কিন্তু দোষারোপ করা যায় না, কারণ তারা সেই হতাশাগুলো নিয়ে এসেছেন তাদের পূর্বপুরুষের কাছ থেকে। কাজে তারা কিন্তু সেভাবেই আচরণ করছেন বাচ্চার সাথে, এবং বাচ্চার সাথে যখন এই যে এখন বারবার বলা হচ্ছে কঠোর হস্তে দমন করা হবে, তারা কিন্তু কঠোর হস্তে দমন করারও চেষ্টা করেছেন, তারপরে অসহায় হয়ে নিরুপায় হয়ে আমার কাছে এসেছেন এবার আপনি ঠিক করে দেন। এভাবে স্বামী স্ত্রীরাও আসছেন, তারা কিন্তু যুদ্ধ করছেন গৃহের অভ্যন্তরে। তখন যখন যুদ্ধ থামছে না কোনোভাবেই, তখন তারা আমার কাছে এসে বলছেন আমাদের যুদ্ধ থামছে না, আপনি একটু সাহায্য করুন। আমি কিন্তু বাবাকেও দোষারোপ করি না, স্বামীকেও করি না, স্ত্রীকেও করি না, কারণ স্ত্রীরও অনেক জিনিস আছে, অনেক ভালো জিনিস আছে, স্বামীর মধ্যেও অনেক ভালো জিনিস আছে, আবার তাদের মধ্যে কিছু অসহায়ত্বের জায়গা আছে, তাদের মধ্যে কিছু গ্যাপ আছে, কিছু ডেফিসিয়েন্সি আছে, আমরা সেগুলো খুঁজে বার করি। কাজে আপনি যেভাবে পাল্লা দিয়ে মাপতে বলছেন, আমরা কিন্তু সেভাবে মাপি না। আর আরেকটা জিনিস যেটা আমি দেখি যে ভীষণভাবে সবার লেগে যায়, রাজনীতির মনস্তত্ত্বের দিকে যদি তাকাই, যে কেউ একটা কথা বললো, সাথে সাথে আমি অপমানিত বোধ করলাম, তার অর্থটা কি? আমার নিজের সম্পর্কে সম্মান বোধটার কিছু হয়তো অভাব আছে। কারণ গান্ধীজির কথাটা যেটা আমি মনে করি খুব বড় মনোবিজ্ঞানী ছিলেন উনি, যার জন্য এই কথাটা তিনি বলেছেন সেই সময়ে, যে আমার পারমিশন ছাড়া কেউ আমাকে অপমান করতে পারবে না। এটা কিন্তু ভীষণ বড় একটা কথা, যে আমি লাস্ট পারমিশনটা আমি দেব। কিন্তু আমি দেখছি যে তারা একজন একটা বলেছেন, সাথে সাথে সমস্ত দল নেমে গেল মাঠে, সবাই মিলে নানান কথা বলছে। কাজে এইভাবে কঠোর হস্তে দমন করে আমি লিখে দিতে পারি, কঠোর হস্তে দমন করে আজকে পৃথিবীর কোনো সমস্যা সমাধান হয়নি। গৃহের অভ্যন্তরেও যেমন হয়নি, গৃহের বাইরেও তেমন হয়নি, সমাজেও হয়নি, রাষ্ট্রেও হয়নি। কাজে আমাদেরকে কিন্তু ওই পথটা ছাড়তে হবে, আমাদেরকে ক্ষমার রাস্তাটা দেখতে হবে, আমাদেরকে ভালোবাসার রাস্তাটা দেখতে হবে, আমাদেরকে গ্রহণ করতে নিতে শিখতে হবে। একজন আরেকজনকে যখন গ্রহণ করে নেব, নিজের সেলফ এস্টিম বাড়াবো, তখন কিন্তু আমরা এইভাবে কথা বলবো না। আমি কিন্তু আমাদের ভাষার মধ্যে আমি ভীষণ সমস্যা দেখতে পাচ্ছি। আমি দায় নিচ্ছি, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমিও দায় নিচ্ছি। এবং আরেকটা জিনিস আমি না বলে পারছি না, যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির মধ্যে যে বিভক্তিটা যেটা আপনি বললেন, এখন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে প্যানেলের উপরে লেখা থাকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। আচ্ছা, এটা কি দরকার আছে? আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি যথেষ্ট সচেতন নই? আমাদের কি ওই কথাটা প্রিন্ট করে লিখে দিতে হবে? আর আমি যদি সেই প্যানেলে ভোট না দিই, আমি কি বিপক্ষের শক্তি হয়ে যাব? এই প্রশ্নটা কিন্তু আমি করতে চাই সবার কাছে। আরেকটা আমি মান্নানের কাছে যাবো, তার আগে আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে। এখন যে রাজনীতি, যে সহিংসতা বা যে দমন নানান ভাবে দেখছেন, এটির আসলে প্রভাব সাধারণভাবে নাগরিকদের উপরে কি পড়ছে বলে মনে করেন, শিশু থেকে বয়োবৃদ্ধ যারা আছেন? এইটা তো আমি জিল্লুর অনেক আগে থেকে বলছি, আমি ফোন করেছিলাম একবার অনেক আগে, মনে আছে
যেভাবে আমরা টেলিভিশনের পর্দায় আমরা সমস্ত ছবি দেখছি, আমি তো মনে করি যে আমি যে কম্প্যাশনের কথা বলছি, লাভের কথা বলছি, মানুষের মধ্যে ফরগিভনেস এর কথা বলছি, আমার মনে হয় এই মানবিক গুণ সবচেয়ে প্রথম ক্ষতি হচ্ছে দেশের, যে মনের থেকে মানবিক গুণাবলীগুলো হারিয়ে যাচ্ছে। মানুষ কিন্তু মনে করছে যে এইভাবেই দমন করতে হয়, এভাবেই মানুষকে মানুষ দমন করে তাদের আধিপত্য বিস্তার করতে হয়। এটা আমাদের বাচ্চাদের জন্য কোনো ভালো শিক্ষা হচ্ছে না কিন্তু, এবং এটা আজকের কথা না। আমি বলবো যে আমি অনেক দিন ধরে এটা লক্ষ্য করছি যে আমাদের বাংলাদেশে সবচাইতে বড় যে অভাব জিনিসটা, সেটা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ। শ্রদ্ধাবোধ কিন্তু হারিয়ে গেছে। প্রশ্ন করতে পারবে, আলোচনা যাবে। আপনার কাছ থেকে মানে একজন মনস্তাত্ত্বিক হিসাবে, একজন যখন বলে কঠোর হস্তে, কথাটা যখন ইউজ করে কঠোর হওয়ার কথা, এটা কি তার চরম দুর্বলতার লক্ষণ নয়? আমি তো সেটাই বলার কথা, বলার চেষ্টা করছি। আমি কখন বলছি কঠোর? যে বাবা মায়েরা অসহায় হয়ে কেন আমার কাছে আসছে? তারা কিন্তু কঠোর হস্তে দমন করেছেন, মেয়েকে ঘরে বন্দিও করে রেখেছেন, মোবাইল ছিনতাই করে রেখেছেন, বাইরে যেতে দিচ্ছেন না, কিন্তু তাতে করে কি মেয়ে দমন হচ্ছে? সে তারা কিন্তু অসহায় হয়ে শেষ পর্যন্ত আমাদের কাছে ছুটে আসে। কঠোর হস্ত মানে আপনার দুর্বল। আব্দুল মান্নান, আসলে আমিও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। আপনি যে কথাগুলো বললেন আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, কিন্তু শিক্ষকতা ছেড়ে যখন রাজনীতিতে এসেছি তখন ওই শব্দের সঙ্গে আমার পরিচয়টা অনেকটা কমে গেছে। এবং আপনি স্বীকার করেছেন আমাদেরকে যে কথা বলছেন সে কথা আপনি আপনার পেরিফেরিতে করতে পারেননি, আপনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে আপনি করতে পারেননি। কারণ আমরা তো সাধারণ মানুষের সঙ্গে থাকি, সাধারণ মানুষের সঙ্গে চলি, তাদের ভাষা আমার ভাষা। আমি কিন্তু বলি, কিন্তু আপনি বলেন কিন্তু আপনি কোনো চেঞ্জ আনতে পারেননি। আর আমাদেরকে চেঞ্জ আনতে হয়, ওনাকে চেঞ্জ আনতে হয়, আমাকে চেঞ্জ আনতে হয়, কারণ তাদের ভাষায়, তাদের আহারে বিহারে আমাদেরকে একত্রতা হয়ে আমাদেরকে করতে হয়। আপনারাই চেঞ্জ আনেন, চেঞ্জ আনার প্রক্রিয়ার সঙ্গে প্রতিটা সাধারণ নাগরিকের কিন্তু ভূমিকা আছে, যে যেখান থেকে নিশ্চয়ই আপনাদের মধ্যে হয়তো প্রকাশটা ঘটে, আপনার সাথে আমি সবার ভূমিকা আছে। আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি যে কিছুদিন ধরে আপনার এই তৃতীয় মাত্রার অনুষ্ঠানে আমি খুব সুন্দর সুন্দর কথা শুনছি এবং মুগ্ধ হচ্ছি, কিন্তু সমস্যা যেখানে আপনি অসুন্দর কথা শুনতেন না, আপনি সমস্যা যেখানে সবাই তার বুদ্ধিবৃত্তি দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে, তার অধীত জ্ঞান দিয়ে সবাই তাকে প্রতিষ্ঠিত করে যাচ্ছেন একটা ক্ষেত্রে, কিন্তু এই সমস্যার কি সমাধান হবে? যেমন আমাদের নাগরিক সমাজ বলেছেন যে দুই নেত্রীকে সংলাপে বসতে হবে। আমি বলি যে দুই নেত্রীকে সংলাপে বসতে হবে, কিন্তু উনি যে গান্ধীর কথা বলেছেন, মহাত্মা গান্ধীর কথা বলেছেন, সেই কথাটা কিন্তু উনি বললেন না যে এই যে আপনার সন্ত্রাস হচ্ছে, এই সন্ত্রাস বন্ধ না হলে, কারণ উনি আমার চেয়ে কম জানেন না এটা, যে যখন গান্ধীজির নন ভায়োলেন্স বা লবণ আন্দোলন যখন হলো, নন ভায়োলেন্স হলো, এক জায়গায় সন্ত্রাস হলো, উনি সঙ্গে সঙ্গে নন ভায়োলেন্স প্রত্যাহার করে নিলেন যে আমি এই জন্য করিনি। সেটা যদি না হয়, যারা আমাদের দেশের বিজ্ঞজনেরা আছেন, যারা আপনার এইসব আলোচনার কথা বলছেন, তাদেরকে প্রথমে আসতে হবে যে এখানে আমার কিছু রিজার্ভেশন আছে। সেটা হচ্ছে যে আমরা জামাতের সাথে কোনো আলোচনায় যেতে পারি না, কারণ যারা আমাদের ভূখণ্ডকে, আমাদের মানচিত্রকে, আমাদের ভাষাকে বলেছেন না, আমি প্রথমত আপনি বলবেন অফিসিয়ালি বলেছেন যে জামাত ছাড়া বিএনপির সঙ্গে যে কোনো মুহূর্তে আমরা আলোচনায় এই ইস্যুতে রাজি আছি, সেটা কি কখনো বলেছেন? আমার তো শেষই করতে দিলেন না। না, আপনি করবেন তো। আমি বলবো তো, আমরা কোন সন্ত্রাস করছে যারা, আতঙ্কবাদ যারা, তাদের সাথে আমরা আলোচনায় বসতে চাই না। এগুলো যতক্ষণ পর্যন্ত তাহলে বের করতে হবে কে সন্ত্রাস করছে, তো বের করার চেষ্টা হচ্ছে, বের করা রোজই তো শুনছেন, সেখানে নাম আসছে, কারা করছে, কি হচ্ছে তো আসছে, এবং সেগুলো তো সারা জায়গাতেই কথা হচ্ছে না। কথা তো আমি আপনাকে বিশেষ করে বলছি, যদি বলছেন উনি বলছেন আমরা সমস্যা, আমরা বলতে কি আপনি আওয়ামী লীগ বুঝাচ্ছেন, না 14 বুঝাচ্ছেন, না বাংলাদেশ সরকার বুঝাচ্ছেন? আমরা বলতে আমি ভাষার ছাত্র ছিলাম, আমরা বলতে যা বুঝাই, কি বুঝাচ্ছে যা বুঝিয়েছেন আমি বুঝি। আমরা বলতে কি আপনাকে তাহলে ওই যদি আমরা ব্যাখ্যা দেবেন, আমরা বলতে সরকার বুঝান, আমরা যদি বলতে সরকার বুঝান,
সরকার জামাতের সঙ্গে কথা বলতে বাধ্য, আমার সংবিধান বলে বাধ্য। যদি আপনি সরকার হয়ে থাকেন সেটা আপনি বলবেন না, বাংলা সাহিত্যের, আমি বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপার্টমেন্টের শিক্ষক ছিলাম, আমি বাংলা সাহিত্যের ক্লাস নিতে এখানে আসিনি, আমি শুনতে এসেছি, শিখতে এসেছি। এখন আপনি আমাকে যেরকম শেখাবেন আমি সেরকম শিখবো। এখন আমার কথা হচ্ছে যে এগুলো থেকে সত্যিকারের আমাদেরকে, উনি যে কথা বললেন, আমাদেরকে আগে সন্ত্রাস বন্ধ করতে হবে। সন্ত্রাস বন্ধ যদি না করতে পারি, শুধু সন্ত্রাস চলবে, আলোচনা হবে, তা হবে না। কিন্তু আগে সন্ত্রাস বন্ধ করতে। আমার একটি প্রশ্ন আছে আপনার কাছে, যেমনটা প্রফেসর মেহতাব খান গণমাধ্যমকে ইঙ্গিত করেছেন, গণমাধ্যমের, এবং আমরা লক্ষ্য করছি প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে গণমাধ্যমে এই সংবাদগুলো যেন প্রচার না করা হয় বা আলোচনা জিনিসটা না করা হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আলোচনা বন্ধ করলে বা আপনি যদি ছবি না দেখান, এই খবরগুলো প্রচার না করেন, তাতে কি এটি কমে যাবে কিনা? আমি যদি আমাদের সাম্প্রতিক ইতিহাস থেকে দেখি যে 2014-এর ইলেকশনের আগে কিন্তু এই ধরনের জ্বালাও পোড়াও প্রায় মাস 6 চলেছে, এবং সেই সময় কিন্তু এটিকে নিরুৎসাহিত করবার চেষ্টা করা হচ্ছে। প্রথম দিকে যায়নি, ধীরে ধীরে গণমাধ্যমগুলো সেখান থেকে সরে গেছে। আগে যেমন যারা ঘটনাটা ঘটাতো তারা সাংবাদিকদের ফোন করতো যে আমি এখানে ককটেল মারবো বা বোমা মারবো, আপনি আসেন, ছবি তুলে নিয়ে সাংবাদিকরা করতেন। একটা সময় সরকার থেকেও সেটি নিরুৎসাহিত করা হলো, এটা একটা ক্যাম্পেইনের মতো হলো, আলোচনা হলো, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টক শো, সাংবাদিকরা আর সেটা এখন এনকারেজ করে না, তো বন্ধ হলো। কিন্তু এবারে আপনি মাত্রা দেখেন, এখন হচ্ছে কি, আপনি যখন ওই ককটেলে সন্তুষ্ট থাকছেন না বা সেটি দেখানো বন্ধ করছেন, বা আগে গাড়ি থেকে নামিয়ে আগুন দেওয়া হতো, তো সেই খবর যখন প্রচারিত হচ্ছে না, যারা এই ক্রিমিনালস আমি বলবো, যারা এই কাজগুলো করছে, তারা এখন কি করছে যে সাধারণ নিরীহ মানুষের উপরে মারছে। আপনি 9-10 জন যখন মারা যায়, তখন আপনি খবর না করে যাবেন কোথায়? আপনি যখন এখন এটিকেও আপনি নিরুৎসাহিত করবেন, বা আমি যখন এই খবর প্রচার করবো না বা আলোচনা করবো না, আমি একাডেমিক ডিসকাশনের জন্য বলছি, কালকে হয়তো কি হবে, কালকে হয়তো 7 দিন 5 দিন 10 দিন 15 দিন বন্ধ থাকবেন যে ক্রিমিনালস, আর যদি কারো পলিটিক্যাল ইন্টারেস্ট থাকে, সে যদি এই কাজটা করতে থাকে এবং এটিকে লক্ষ্য হিসেবে বা একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতে চায়, সেটা আরো অনেক বড় ধরনের ঘটনা ঘটাবে। তখন কি আপনি গণমাধ্যমে এটি প্রচার না করে পারবেন কিনা? আপনি খুব বড় প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের সবাই শেষ হয়নি, আমার সময়টা কিন্তু চলছিল, তার ভিতরে আপনি এসেছেন। আমার একটি পাল্টা প্রশ্ন আছে। আপনি যখন ছাত্র ছিলেন না, আমরা যখন ছাত্র ছিলাম, যখন রেডিও ছিল না, রেডিও ছিল মাত্র, টেলিভিশন ছিল না, তখন এইভাবে টেলিভিশনের মাধ্যমে হরতাল ডাকা যেত না। হরতাল ডাকার জন্য, হরতাল করার জন্য একটা শ্রম ছিল, কষ্ট ছিল। এখন শুধু কেউ কারো সাইন দিয়ে বলে দিল যে হরতাল আরো 72 ঘন্টা বেড়ে গেল, আর উনি হরতাল হয়ে গেল। এখন আমি যদি বলি, এটা কিন্তু আমার দলের পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বলছে না, আমার নিজের ধারণা যে আমরাই বরং হরতালটা করে দিচ্ছি। মিডিয়া, বিশেষ করে টেলিভিশন মিডিয়াটাই হরতালটাকে করে দিচ্ছে, কারণ হরতাল করবার জন্য কোনো পিকেটিং টিকেটিং কিন্তু এখন লাগে না। আগে তো নানান কিছু করে বাধা দিচ্ছেন না, যে পাচ্ছে সে গাড়ি বের করছে, যে হরতালের খবরটা পৌঁছাতেই না, তো এখন হরতালের খবরটা পৌঁছাচ্ছে। এবং আপনি যে কথা বললেন, এই যে হরতালের, ইন দ্যাট কেস তো আপনাকে সবটাই বন্ধ করতে হবে। বন্ধ করতে খবর প্রচার বন্ধ থাকবে, উন্নয়নের খবর প্রচার বন্ধ, খবর প্রচারের দরকার। আমি বলছি না, আমি তো বন্ধ করার কথা বলছি না, আমি বলছি যে এই সমস্ত ঘটনা, এটি আমার মিডিয়া সম্পর্কে একটা অপপ্রচার মনে হয় না যে হরতাল মিডিয়াই করে দিচ্ছে? মিডিয়া কেন খবর দিচ্ছে? হরতাল ডেকে না, আপনি দিচ্ছে, মিডিয়া দিচ্ছে। আর একটা বলতে পারি, বেগম জিয়া যখন তার অফিসে বসা, আপনি যদি ওই ফুটেজটা এখন দেখান এখন, তারপরে উনি কিন্তু অবরোধের কথা বলার আগেই সেই সমালোচনা সাংবাদিকরা বলছে যে ম্যাডাম তাহলে কি অবরোধ হবে? তাহলে বাড়ি কি আমরা কি বলবো? এটাকে আপনি স্বীকার করেন? তো সে তো অসাংবাদিক যারা, তারা যদি বিভিন্ন কারণে দলীয় সাংবাদিক হয়ে যায়, তারা এটি করতে পারে। যেমন অনেক অরাজনীতিক এখন রাজনীতিতে আপনারা এনলিস্টেড করেছেন, তাদের সেটা আপনারা অনেকে নমিনেশন, যেমন অন্য প্রফেশন থেকে শেখ হাসিনা যদি বলে থাকেন এই সমস্ত কারণেই বলছে যে আমরা যা করতে চাই না,
আমরা যা বলতে চাই না। যেমন বার্ন ইউনিটের কথাটা দেখা যাচ্ছে যে মানুষ কাতরাচ্ছে, সেখানে আপনার ভিডিও করা হচ্ছে বা আপনার ইয়ে করা হচ্ছে, কি বলে ওটাকে, শুটিং করা হচ্ছে, যেটা কিছু কিছু ক্ষেত্রে, এবং আপনি জার্নালিজমকে যেহেতু বেছে নিয়েছেন, আপনি একটা জিনিস জানেন যে কিছু কিছু ছবি, যে সমস্ত বিভৎস ছবি, সেই সমস্ত ছবিগুলো মিডিয়াতে দেখানো যায় না, দেখানো হয় না। ইদানিং কিছু দেখানো হচ্ছে, কিন্তু ব্রিটিশ আমলে যে আইনটা ছিল সেই আইনে আমার কিন্তু সময় পাওনা থেকে গেল। সময় হিসেবে আমার কাছে আছে, আমি কারণ তখন আপনাকে দিয়েছিলাম হিসেব করে যে আপনি কমে যাচ্ছে, যার যার যেটুকু নির্ধারিত পাবেন। আপনি আমার সময়টা বেশি নিয়েছেন আমার ভেতরে। আমি এখানে কয়েকটি বিষয় মনে হয় পরিষ্কার করা দরকার। আমি কিন্তু মান্নান ভাই বা মান্নান ভাই রাজনৈতিক দলের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কোনো চাহিদাও নাই, আমি তার কাছ থেকে কিছু আশাও করি না, এটা করা উচিত না। কারণ আমি রাজনৈতিক দল, আমি একজন ব্যক্তি, উনি একজন ব্যক্তি, রাজনৈতিক দল, আমাদের মধ্যে পারস্পরিক আলোচনা হবে হবে না, এটা অনেক কিছু নির্ভর করে। কিন্তু বাংলাদেশ সরকার যিনি হন না কেন, তার সঙ্গে অবশ্যই আমার কথা বলার সুযোগ থাকতে হবে। সে যেই হোক না কেন, তাকে কথা বলতে হবে, তাকে আমার তার নির্দিষ্ট আমাকে জানাতে হবে, এটা কথা। বাংলাদেশ সরকার বলবো মুখের সঙ্গে কথা বলবো, সংলাপ বলবো না, এটা বাংলাদেশ সরকারকে আমি সেই ছাড় দেব না। সরকারকে কথা বলতে হবে, জামাতের সঙ্গে কথা বলতে হবে। এমনকি যদি বাংলাদেশে বিদ্রোহ করে, কারণ সরকার কি শান্তি বাহিনীর সঙ্গে কথা বলে নাই যে শান্তি বাহিনী আমাদের যুদ্ধ করেছে, যে শান্তি বাহিনী আমার 17 জন অফিসারকে মেরেছে, আমার 70 জন সৈনিক মেরেছে, শান্তি বাহিনীর সঙ্গে সরকার কথা বলেনি, সেটা বৈধ কথা বলেছে, শান্তি চুক্তি করেছে, এটা সরকারের দায়িত্ব। সরকারের কথা বলবে। নকশালের সঙ্গে কথা বলে নাই, যারা চরমপন্থীর সঙ্গে কথা বলে নাই। সরকার কি পাকিস্তানের সঙ্গে কথা বলে না? পাকিস্তান তো এখনো বাংলাদেশের পক্ষে না। সহিংসতা নাশকতা করে আপনি কাউকে আলোচনা বসাতে পারবেন কি? সহিংসতা না, সরকার সহিংস যে লোকটা, তাকে চেস করে ধরে তো তারপর সংলাপ করবে। তাকে ধরার পরে যে কাজে শুরু হয়েছে সংলাপ, তোমার নাম কি, বাবার নাম কি, তুমি কেন দৌড়াচ্ছ, কেন গুলি করতেছো, এইটা তো সংলাপ, সেটা ইন্ট্রোগেশন না, ইন্ট্রোগেশন সংলাপ। আপনি যদি বলেন, আমার কথাটা বলতে বললেন, এখন আমরা একটা সরকার এমন জায়গায় চলে গেছি, মনে হচ্ছে সরকার বাই সরকার। এখন গভর্নমেন্ট বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল না, গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, ফর দ্য গভর্নমেন্ট, বাই দ্য গভর্নমেন্ট। এখন মনে হচ্ছে ওই জায়গায় চলে গেছেন। ওনারা একবার সরকার হয়ে যাওয়ার পরে দেশকে যা ইচ্ছা তাই করেন। মাননীয় প্রধানমন্ত্রী, যদি আপনি আমার বক্তব্য শুনে থাকেন, যদি শোনার সুযোগ না হয় আপনি শুনে নিন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি ক্রস ফায়ারকে ফেস করার জন্য বলছি। আপনি যে রাস্তায় হাঁটছেন সে রাস্তাটা সঠিক নয়। এই রাস্তায় অতীতে পরিণতি কারো ভালো হয় নাই। হয়তো সাময়িক ভাবে আপনি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর থাকতে পারবেন। মাহাথির মোহাম্মদ এক সময় তার বিরুদ্ধে রাজনৈতিক দল না হওয়ার জন্য অনেক কিলিং করেছে, অনেক ক্রস ফায়ার করেছে, কিন্তু আলটিমেটলি মাহাথির মোহাম্মদ টিকে থাকতে পারে নাই। তাকে পরবর্তীতে তার নিজের দলের সংঘাতের কারণে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছে। এটা সম্ভব হয় না। কিছু কালের জন্য কিছু মানুষকে দাবিয়ে রাখা যায়, সবসময় অনেক বছর ছিলেন সেরকম না, সেরকম থাকো, কিন্তু পরিণতিতে যদি আপনি ভালো চান, আমি মনে করি সেটা হচ্ছে যে এই যে আপা যেটা বললেন, একজন মনস্তাত্ত্বিক হিসেবে যেটা বললেন, ঘৃণা রাগ খুব আমাদের কান নাই, এটা মানুষের মানবিক গুণাবলী থাকবে, কিন্তু সেটা প্রশমিত করাই তো মানুষের গুণাবলী। আমি এখানে একটি কথা শেষ করতে চাই, আমার ভাই যেটা বলেছেন নাগরিক সমাজ। দেখেন, আপনি নাগরিক সমাজ বলতে যদি এখানে আমরা একটা মানে বিপজ্জনক অবস্থায় নাগরিক সমাজ, তুমি নাগরিক সমাজ কার নাগরিক সমাজ? এই নাগরিক সমাজ আমিও তো নাগরিক। আপনি একটা হঠাৎ করে নাগরিক সমাজ, আপনি নিজেদের পরিচয় দিতে পারেন না, ধিক্কার লাগে। আপনি যদি পরিচয় দিবেন সমস্যা আপনাদের। আপনি কি করে ঢাকা শহরে বাড়ি ধারায় কয়েকজন লোক ঢাকা বাংলাদেশের নাগরিক সমাজ হয়ে গেলেন? আপনার সঙ্গে ঐকমত্য আছে। এই নাগরিক সমাজটা আপনি বলেন, আমরা বাড়ি ধারায় কিছু আমরা সাবেক জ্ঞানী গুণী বুদ্ধিমান সাবেক সচিব, আপনি একদিন রাজনীতি করবেন, রাজনৈতিক দল করবেন, আপনার নাগরিক সমাজ করবেন, এই বিভ্রান্তিগুলো দূর করতে হবে। আমাদের সরকারের সঙ্গে 1-to-1 কথা বলতে, সরকারকে দায়িত্ব দিয়ে বলতে হবে। আমি যদি চাই নিজে রাখতে দেবেন, আবার পরে শুনবো আপনার কথা। হ্যাঁ, আসলে একটু আগে জিলুর বলছিল যে নাশকতা করে কি আলোচনায় বসানো যাবে কিনা। আমি আরেকটা জায়গাতে আরেকটি প্রশ্ন গণমাধ্যম রয়েছে, আপনি যদি স্পেসটা না দেবেন, মানে গণমাধ্যম যদি প্রচার না করে যারা নাশকতাকারী, তাদের তো চেষ্টা থাকবে তখন গণমাধ্যমকে বাধ্য করা যে কিভাবে দৃষ্টিটা আকর্ষণ করা যায়। হ্যাঁ,
সেটা তো প্রচারকারীদের ব্যাপার। আমি এই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে আমরা বোধহয় সার্কেল একটা বিশেষ সাইকেলের মধ্যে ঘুরপাক খাচ্ছি। হ্যাঁ, যে আগে সন্ত্রাস বন্ধ করতে হবে, নাশকতাকারীদের সঙ্গে কোনো আলোচনা নয়, এবং নাশকতাকারীদের সঙ্গে কিসের আলোচনা। আরেকজনকে বলতে শুনছিলাম যে ডাকাত যখন আমার বাড়িতে ডাকাতি করতে আসে, আমি কি ডাকাতের সাথে আলোচনা করতে বসি? আমরা যদি এই কথাগুলো বলতে থাকি ক্রমাগত, আসলে কবে সন্ত্রাস বন্ধ হবে আমরা কিন্তু কেউ জানি না। আমি কিন্তু 2014 সনেই কিন্তু আমার মন বলছিল এটা রিপিট হবে। এই যে পেট্রোল বোমা শুরু হয়েছে এটা 2014-তে যে থামবে না, আমার কিন্তু মন বলছিল। আমি কিন্তু এই 1 বছর ধরে ভেবেছি যে আমার মন যেটা বলছিল সেটা তো হচ্ছে না। অবশ্যই আমি চাচ্ছিলাম না সেটা হোক, ডেফিনেটলি নট, কিন্তু আমার মনের কোথাও একটা ভেতরে কাজ করেছে যে এইভাবে যখন দমন করা হয় তখন সেই জিনিসটা আন্ডারগ্রাউন্ডে চলে যায়। সেই যে তাদের মধ্যে যে সহিংসতা, সেটাকে কিন্তু কোনোভাবে তখন করা হয়েছে, কিন্তু সেটা কিন্তু আবার বেরিয়ে এসেছে। কাজে এই যে আমরা যখন সাপ আরো ভয়ঙ্কর হয়ে বেরিয়ে আসে, তখন ছোবলটা কিন্তু পড়ে মানুষের গায়ের উপরে, এবং আমরা সেই ছোবলে সারাক্ষণ কিন্তু আক্রান্ত হচ্ছি। প্রতিদিন আমরা একদম যান হাতে করে বেরোচ্ছি। এবং এই যে আমরা মানে পরীক্ষার কথা বলছি, আমি একজন শিক্ষক হিসেবে বলবো যে আমরা কি শুধু ম্যাট্রিক পরীক্ষা যারা পরীক্ষার্থী ছিল তাদের কথাতেই আমাদের এই এখনকার বর্তমান নিয়ে কথা বলবো? আমরা শিক্ষার জায়গাতে কোথায় আছি বাংলাদেশে? আমি কিন্তু গর্ব করে বলতে পারছি না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সেখানে শিক্ষার মান ভীষণ বেড়ে গেছে। প্রতিটি মানে সংস্থা, প্রতিটি ইনস্টিটিউশন, যেভাবে আপনারা দুজনকে আমি দায়ী করব, সেখানে আপনারা যেভাবে বিভাজন করেছেন, প্রত্যেকটি সিলেকশনের আগে, মুক্তিযুদ্ধের পরে বেশ কিছুদিন পর থেকে এই চর্চা শুরু হয়েছে, প্রত্যেকটি সিলেকশনের আগে রুদ্ধদ্বার বৈঠক হয় যে এই শিক্ষকদের তাদের কি পজিশন, কি রেজাল্ট করেছে, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সে কি আমার দল করবে। এবং সেই রুদ্ধদ্বার বৈঠক আমার সামনেই হয়েছে। কাজে আমরা যখন শিক্ষাকে ভেঙে ফেলি, জাতির মেরুদণ্ড যেটা, সেটাকে যখন এভাবে নষ্ট করি, আমরা যখন সেবার জায়গাটাকে শেষ করে দিই, কালকে আমরা সিলেট ওসমানী হাসপাতালে যে ঘটনাটা ঘটতে দেখেছি, চিকিৎসার জায়গায় এটাও একটি সেবার জায়গা। শিক্ষা এবং চিকিৎসা এই দুটো হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট একটা দেশের জন্য। সেই জায়গাতে আমরা এই 43 বছরে আমরা কোথায় এসে পৌঁছেছি, আমার কিন্তু এই দুই দলের কাছে সেটা প্রশ্ন, এবং আপনাদের দায়িত্ব নিতে হবে সেটা। আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। আপনি প্রবলেমগুলো বললেন, আমরা তো প্রবলেম নিয়ে থাকি। আপনাকে প্রবলেমগুলো কিভাবে সমাধান করা যায়, সমস্যাগুলোর সমাধান কি, সেটুকু যদি দয়া করে আপনি বলেন। আমি বলবো সমাধান, কারণ প্রবলেম তো আমরা সবাই মোটামুটি জানি, আমাকে বলতে হবে। সময় কিরকম আছে আপনি বলুন, আমি থামিয়ে দিব। আমি না, আসলে বিষয়টা হচ্ছে কি যে এখনকার সকল আলোচনার মূল ক্ষেত্র হচ্ছে সংলাপ। আপনি 2 মিনিট বলুন। সংলাপ যদি হতে হয় এই দেশে, যেমন আমি প্রথমে বলেছি বারুদের গন্ধ শুনবো না, সেরকম যেন আর কখনো সংলাপ না হয়, সেই সংলাপটা শেষ করতে হবে। সেই সংলাপ শেষ করলে কি করতে হবে? এই দেশের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন চেতনা বলতে কি বুঝেন, আমি এটা বহুবার প্রশ্ন করেছি, মুক্তিযুদ্ধের চেতনা আমার মতো করে বলেছি। আমাদের দেশে আমি নাম ধরি বলি যে আমার বন্ধু এখানে আছেন, যে বেগম জিয়া জাতির পিতাকে মানেন না। জাতির পিতার মৃত্যু দিনে তিনি জন্মদিন করেন, 3টি জন্মদিন। এর সমাধান হতে হবে। দেশে অসাম্প্রদায়িক রাজনীতি, সংসদীয় গণতন্ত্র চলবে, কিভাবে চলবে তার সমাধান হতে হবে। আপনার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল, শুধুই তারা বলেন যে আমরা বিচার চাই, কিন্তু বিচার নিরপেক্ষ হবে। কিসের নিরপেক্ষ? কখনো আপনারা তো ক্ষমতায় ছিলেন। নিরপেক্ষতা বলতে আপনারা কি বুঝেছেন, কি করেছেন, সেই বিচারের ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে সেটা আপনাকে বলতে হবে। আপনাকে মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করতে হবে। এই সমস্ত গুলোকে এজেন্ডা, এর সঙ্গে যেহেতু 2 মিনিট, এর সঙ্গে আরো এজেন্ডা আছে, সেগুলোকে নিয়ে আপনাকে চিরকালের জন্য একটা সংলাপ। একবারই শেষ করতে চান? তাহলে না, একবারই শেষ করতে চাচ্ছি না, পরে বলবো। 2 মিনিটের মধ্যে আমি শেষ করছি। ফলে যদি বসা যায় এবং সন্ত্রাসটাকে বন্ধ করে যদি সমস্ত জাতি একত্রিত হয়ে বসে এই জিনিসগুলোকে চিহ্নিত করে এর যদি সমাধান করেন, না হলে দেখা যাবে যে প্রতি নির্বাচনের পরপরই আবার আপনার সমাধান কিভাবে, সেই আলোচনায় কন্টিনিউ করি আমরা। মেজর আখতারুজ্জামান।
সমাধানের ব্যাপারে আমি একটা জিনিস বলছি, আসলে আমাদেরকে আগে প্রোঅ্যাক্টিভ হতে হবে, আমাদের কাজটাকে দায়িত্ব নিয়ে করতে হবে। এই যে মনে করেন আজকে পরীক্ষাটা হলো না, ইন্টারমিডিয়েট ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষাটা বাতিল করে দিলেন শিক্ষামন্ত্রী সাহেব, অত্যন্ত দুর্ভাগ্যজনক। শিক্ষামন্ত্রী সাহেব অনেক কথা বলেছেন, টেলিভিশনে প্রচুর বক্তৃতা দিয়েছেন, উনি আল্লাহর হস্তে বলেছেন, আল্লাহর কাছে কত কিছু বিচার দিয়েছেন, কিন্তু উনি একবার গুলশানে যেতে পারেন নাই। উনি তো গুলশানে খালেদা জিয়ার কাছে, ম্যাডামের কাছে গিয়ে বলতে পারতেন, ম্যাডাম আমি শিক্ষামন্ত্রী সাহেব আপনার কাছে আসছি একটা অনুরোধ নিয়ে, তোকে আপনি আমাকে রেহাই দেন, আমার এই 15 লক্ষ ছেলে মেয়েকে রেহাই দেন। ওনার কথা না শুনতো, বেগম খালেদা জিয়া তার কথা না মানতো, উড়িয়ে দিত, ফেলে দিত, তাকে ঘরে ঢুকতে না দিত, বেঁধে দিত। কিন্তু আমি তো বুঝতে পারতাম, জনগণ বুঝতে পারতো যে আমাদের শিক্ষামন্ত্রী, যিনি আমাদের ভোটে নির্বাচিত না হওয়ার পরে সেলফ স্টাইল ভোটে নির্বাচিত হয়েও উনি জনগণের দায়িত্ব পালন করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কিন্তু সেটা আমরা দেখি নাই। না দেখি কি দেখলাম, উনি গতকালকে সিদ্ধান্ত দিতে পারলেন না যে পরীক্ষাটা কি হবে। উনি 24টি ঘন্টা 15 লক্ষ অভিভাবককে টেনশনে রাখলেন। এটা কি তার কোনো অধিকার আছে? সমাধান আপনার হাতে সময় নেই। 15 লক্ষ লোককে টেনশন, আবার বলে আপনি শিক্ষক, আপনি 24 ঘন্টা আগে বলতে পারলেন না যে আমার পরীক্ষাটা কি হবে। উনি এখন পর্যন্ত বলতে পারতেছেন না পরীক্ষাটা কবে নেবে। এখন যদি এই মুহূর্তে কোথাও গায়েবী আওয়াজ হয়ে যায় শুক্র শনিবারে হরতাল, তাহলে কি হবে? তখন কি করবেন উনি? কারণ এখানে তো যে কোনো কারণে হরতাল, আমি ঠিক আছে, আমি বলবো, উনি বলুন, আমি যে জিনিসটা বলবো শেষে বলবেন আজকে, উনি শেষে বলবেন। আচ্ছা, আমি এই জন্য এখানে একটু শেষ করছি। কাজে এই শিক্ষা বললে আমার কিছু বলার ছিল, এই শিক্ষামন্ত্রী বললে আমার কিছু বলার ছিল। এই শিক্ষামন্ত্রীরা একটা মন্ত্রী হওয়ার পরেও যদি তারা তাদের দায়িত্ব পালন করার জন্য ব্যক্তিগত বিষয় থেকে উঠতে না পারে, তাহলে আমরা কার কাছে যাবো? সবকিছু প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন, সবকিছু প্রধানমন্ত্রী করবেন। ধন্যবাদ। আপনি আগে, উনি বলছেন যে আপনাকে আগে বলতে দিতে, আপনি বলবার পরে ওনার বক্তব্য আছে। আমি একটা সেকেন্ড বলবো, প্রধানমন্ত্রী 1 সেকেন্ড, হাফ সেকেন্ড, প্রধানমন্ত্রীর জন্য আপনারা সাক্ষাৎ দেন না, আর নাহিদ গেলে আপনারা দেখা দেবেন। সবকিছু যদি আপনার নেগেটিভ করেন, আপনি রাষ্ট্র চালাচ্ছেন, আপনি রাষ্ট্র চালাতে গিয়ে যদি আপনি এত কিছু কথা বলেন তাহলে হবে না। রাষ্ট্র ছেড়ে দেন, আপনি দায়িত্ব ছেড়ে দেন। হ্যাঁ, আসলে আমি যে কথাটা বলবো সেটা কোনো সমাধান কিনা আমি জানি না, বাট আমি খুব ক্ষুদ্র একটা মানুষ হিসেবে আমার কাছে, আমি মানুষের মন নিয়ে কাজ করি। আমি মনে করি যে যেভাবে আমরা চলছি এই 43 বছরের বা 43 বছর আরো কম করে যদি বলি, যখন থেকে গণতন্ত্র, মানে আমরা তথাকথিত গণতন্ত্রের মধ্যে রয়েছি, সেই সময়কার পদচারণার কথা যদি বলি, আমরা কিন্তু আমাদের ভেতরে প্রচন্ড সহিংসতা এবং আমাদের কারো প্রতি কোনো শ্রদ্ধা বোধ নেই। আমি প্রথমে বলবো, দুই নেত্রীর প্রতি আমার ভীষণভাবে মিনতি থাকবে, একটা অনুরোধ থাকবে, আগে তারা পরস্পরের কাছে ক্ষমা চেয়ে নিক। এটা আমার কথা, আমি খুব ছোট মুখে বড় কথা বলছি হয়তো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তারা দুজন দুজনকে নানান সময় নানাভাবে হার্ট করেছেন। নানান ঘটনা ঘটানো হয়েছে, যখনই আওয়ামী লীগ নেতৃত্বে ছিল, যখন বিএনপি নেতৃত্বে ছিল, এমন কিছু ঘটনা ঘটানো হয়েছে যেগুলো তাদের জন্য অপমানজনক হয়েছে, তাদের মৃত্যুর কারণ হয়েছে। 21শে আগস্টে তো গ্রেনেড হামলায় ভীষণ বড় একটা কিছু হয়ে যেতে পারত। কাজে নানান ভাবে যে তারা দুজন দুজনকে হার্ট করেছেন, সেই জন্য প্রথম দুজনের কাছে দুজনের ক্ষমা চাওয়া উচিত। এরপরে তারা কিন্তু সমস্ত জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। আজকে 43 বছর পরে আমরা যে বাংলাদেশ পাওয়ার কথা ছিল, যে ঢাকা শহরে আমার সহজভাবে চলাচলের কথা ছিল, সেই ঢাকা শহরে আমরা যখন 2 ঘন্টা 3 ঘন্টা জামের মধ্যে আটকে থাকি, তখন কিন্তু আমরা আপনাদের দুটো দলকে কিন্তু দোষারোপ করি, আমরা শুধু একটা দলকে দোষারোপ করি না। কাজে আমরা যেটা পাওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি, আমরা যে বঞ্চিত হয়েছি, আমরা যে নানান ভাবে আমাদের উপরে অত্যাচার হয়েছে, সহিংসতা হয়েছে, আমাদের কাছে, জাতির কাছে তাদের ক্ষমা চাইতে হবে। তারপর তাদেরকে নিজেদেরকে ক্ষমা করে দিতে হবে, যে তারা যে হার্ট করেছেন সবাইকে, নিজেদেরকে ক্ষমা করে দিতে হবে। এবং জামাতের কথা আমরা বলছিলাম, যে জামাতকে আমরা, জামাতের সঙ্গে আমরা আলোচনায় বসবো না, কিন্তু জামাত কিন্তু এখনো বাংলাদেশে একটা দল হিসেবে রয়েছে। কাজে যখন একটি দলকে আমি দল হিসেবে এখনো স্বীকৃতি দিচ্ছি, সেই দল থেকেও যদি কিছু হয়ে থাকে, সেই দলের সঙ্গে আসলে আলোচনা করতে হবে। এবং সেই দল যে মুক্তিযুদ্ধের সময় এই দেশটি চায়নি, সে যে প্রত্যেকটি মানুষের সাথে মানুষকে অবমাননা করেছে, তাদেরকে দিয়ে পুরো জাতির কাছে ক্ষমা চাওয়াতে হবে। এবং এটা একটা, আমি মনে করি একটা কালেকটিভ একটা মানে হবে জাতির জন্য, যে জাতি তখন একটা অ্যাপোলজি যদি পায়, শুধু যুদ্ধাপরাধী ফাঁসি দিলে হবে না। এবং ফাঁসি দিলে আসলে আমাদের কতটুকু রাগ যাচ্ছে, কতটুকু আমাদের ভেতর থেকে আমাদের ক্ষোভ কমছে আমরা জানি না। আমার মনে হয় তাদের দিয়ে সমগ্র জাতির কাছে ক্ষমা চাওয়ানো উচিত। প্রফেসর মান্নান,
অনেক ক্ষমা 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 শুনলাম, এরপরে আর ঘৃণার কথা শুনতে চাই না। শেষ করবেন আপনি। আমি নিয়েছিলেন ওনার যে কথা বুদ্ধিবৃত্তির, আমি ওনার কথার সঙ্গে সম্পূর্ণ একমত না। কারণ ফাঁসি জামাত নিজে ক্ষমা চাইবে না, তাকে ক্ষমা চাইয়ে ফাঁসি দেব না, তা হবে না। ফাঁসি দেবেন না উনি বলেন। জামাত এতদিন পর্যন্ত এই 44 বছর পর্যন্ত চাইনি, অতএব জামাতের কথা আসে না। আমি যে কথাটা প্রথমে একটু আগে আমি বলছিলাম যে সংলাপ করতে হলে পরে জাতীয় সমস্যাগুলোকে নিয়ে আসতে হবে। শুধু পালা বদল হবে, মন্ত্রিত্ব বদল হবে, দল ক্ষমতায় এই দল থেকে ওই দলে চলে যাবে, আমাদের অর্থনীতি কি হবে, আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা নতুন করে আবার হচ্ছে, আমাদের কোনগুলো কি হবে, আমাদের নিশ্চয়ই আমাদের শিক্ষা ব্যবস্থা কি হবে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পাঠ্যক্রম আমাদের প্রাইমারিতে কিরকম হবে, এখানে ইংরেজি মিডিয়াম আছে, মাদ্রাসা শিক্ষা আছে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো কি হবে, সমস্ত গুলোকে জাতীয় সমস্ত সমস্যাকে চিহ্নিত করে আমাদেরকে বসতে হবে। বসার সময় গান্ধীবাদী অ্যাটিটিউডে, মানে সবাইকে নিরাবরণ হয়ে বসতে হবে। বসার পরে যদি কিছু হয় তাহলে চিরদিনের জন্য মূলত আমরা ধরে নেব যে আমাদেরকে আর এই জন্য বেগ পেতে হবে না, আমাদের বংশধরদেরকে আর কষ্ট করতে হবে না, তাদেরকে চিৎকার করতে হবে না, তারা যে আমরা যে মধ্যম আয়ের দেশে চলে যাচ্ছি, আমাদের যে এই সমস্ত কারণগুলো হবে। আমি সবশেষে যারা এই আন্দোলন তথাকথিত এই সন্ত্রাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা মারা গেছে, তাদের প্রতি অনেক ধন্যবাদ। প্রফেসর আব্দুল মান্নান। দর্শক, আমরা দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম এবং এটি বোধহয় অনস্বীকার্য যে এত রাগ, ক্ষোভ, ক্রোধ, ঘৃণা, কষ্ট নিয়ে আর যেই চলে রাজনীতি চলে না। কারণ যারা রাজনীতি করেন তারাই দেশটা পরিচালনা করেন। কেউ হয়তো ক্ষমতা একটা নির্ধারিত সময়ের জন্য বা দায়িত্ব একটা নির্ধারিত সময়ের জন্য থাকে, কিংবা সেবা করবার জন্য। কতটা সেবা তারা করেন সেটি অবশ্য আমরা যারা সেবা গ্রহীত তারা প্রত্যেকেই বুঝতে পারি। এত রাগ, ক্ষোভ, ক্রোধ, ঘৃণা, অভিমান, অনুরাগ, বিরাগ নিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা করা যায় না। এবং যারা অতীতে ছিলেন তাদের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য, ভবিষ্যতে যারা যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। এবং আমরা গণতন্ত্রের কথা বলি, গণতান্ত্রিক তথাকথিত গণতন্ত্র আবার এক অতিথি বলেছেন, এই গণতন্ত্র আসলে সমঝোতা, সহিষ্ণুতা ছাড়া কোনো গণতন্ত্র হয় কিনা, গণতন্ত্র চর্চা করা যায় কিনা সেটি তথাকথিত হলেও সেটিও বোধহয় আরেকবার রাজনীতির পাতা যারা লেখাপড়া করেন গণতন্ত্র নিয়ে বা রাজনীতি নিয়ে, সেই বইয়ের পৃষ্ঠাগুলো উল্টে দেখতে হবে। দ্বিতীয়ত, এখানে প্রফেসর মেহতাব খানম বারবার বলছিলেন যে ক্ষমা ক্ষমা ক্ষমা, পরস্পরকে ক্ষমা করা, জনগণের কাছে ক্ষমা চাওয়া, নিজেদের কাছে ক্ষমা চাওয়া, এবং যারা যুদ্ধাপরাধী তাদের শাস্তি যেমন দেয়া যেটি আছে সেই বিচার প্রক্রিয়া চালানো উচিত, এবং তাদেরকে জনগণের কাঠগড়ায় নিয়ে আসা বা ক্ষমা চাওয়ানোর জন্য তাদেরকেও ক্ষমা চাওয়ানোর ব্যবস্থা করা। যদিও বা অধ্যাপক আব্দুল মান্নান সেই ক্ষমার পথে হাঁটতে তিনি নারাজ। তিনি বারবার মনে করেন যে এটা সংলাপ হতে হবে, অনেকগুলো বিষয় নিয়ে হতে হবে। বোধ করি এতে কারো আপত্তি থাকবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি যেটি বলছেন তার দল বা সরকার সেটি মনে করছে কিনা। এবং সংলাপ করতে হলে সংলাপ এবং সমঝোতা আলোচনার বাইরে অন্য কোনো পথে এই ধরনের সহিংসতা, নাশকতা বা রাজনীতি দমন করা যায় কিনা সেটি বোধহয় কোনো বইয়ের পাতা পৃষ্ঠা উল্টালে এরকম কোনো ইতিহাস পাওয়া যাবে কিনা সেটি আমি মনে করি যারা এগুলো নিয়ে ভাবছেন তারা উল্টে পাল্টে দেখতে পারেন, কিন্তু আমার জ্ঞান যতটুকু বলে সেগুলো খুব একটা পাওয়া যাবে না। রাষ্ট্র যেহেতু অনেক উন্নয়নের ফিরিস্তি হয়তো তিনি দিতে পারতেন বা দেবার চেষ্টাও করছিলেন, সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলেও কিন্তু দেশে যে অচলাবস্থা, অস্থিতিশীলতা চলছে তা থেকে পরিত্রাণ খুবই জরুরি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।